কোম্পানি তো বোকা বানাবেই, কোম্পানির কাজই বোকা বানানো। তারা ব্যবসা করতে এসেছে, তারা আমাদের কম দামি জিনিস যত বেশি দামে বিক্রি করতে পারবে তাদের লাভ তত বেশি, এতে তো দোষের কিছু নেই। কিন্তু আমরা যারা স্মার্টফোন ইউজ করছি তাদেরও তো যথেষ্ট স্মার্ট হতে হবে। এই বিষয়ে আমি বহু বছর ধরে বহু ভিডিও বানিয়েছি। কখনো সাবধান করেছি ডায়নামিক র্যাম নিয়ে, কখনো সাবধান করেছি ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে, কখনো সাবধান করেছি গিমিকি এআই নিয়ে। কোম্পানি সবসময় কোনো একটা জিনিস আমাদের দেখায়, সেটা নিয়ে হাইপ তৈরি করে এবং সেই হাইপের নামে আমাদেরকে ফোন বিক্রি করার চেষ্টা করে। সেটা কখনো পপ আপ ক্যামেরা হয়েছে, কখনো ভেগান লেদার, কখনো রিফ্রেশ রেট, তো কখনো অন্য কোনো টেকনোলজি। আমাদের বুঝতে হবে তো, আমাদের বাজেট যখন সীমিত, 10,000 টাকার মধ্যে একটা ফোন কিনবো, তখন সেই ফোনটাতে আমরা 100x জুম করতে পারবো না। আমাদের অনেক লিমিটেশনস থাকবে, কিন্তু তার মধ্যেও সেরা ফোন বেছে নেবো কিভাবে? দেখুন, কতগুলো ব্যাপার বুঝে নিতে হবে শুরুতে। 10,000 টাকার ফোনে কখনোই ভালো ক্যামেরা থাকবে না, কাজ চালানো ক্যামেরা থাকবে, যে ক্যামেরা সূর্যের আলোতে, চড়া আলোতে ঠিকঠাক ছবি তুলে দেয়। কিন্তু যেই আলো কম থাকে সেই মানুষকে ভূত বানিয়ে ফেলে। 10,000 টাকার নিচের ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না, ওটা কিন্তু আশা করবেন না। ওই 2 মেগাপিক্সেলের একটা ছেলে ভোলানো ক্যামেরা বড় জোর দিতে পারে। মেইন সেন্সারটা যদি ভালো হয় তাহলেই খুব বড় পাওনা। 10,000 টাকার নিচে বা বাজেট সেগমেন্টে যদি ফোন কিনতে চান, তাহলে সবার আগে দেখতে হবে আপনাকে সেই ফোনের প্রসেসরটা যেন ঠিক থাকে। ফোনের দাম যখনই বেড়ে যাবে তখন একটা স্ট্যান্ডার্ড প্রসেসর আপনি পেয়ে যাবেন, কিন্তু 10,000 টাকার নিচে প্রসেসর খারাপ হলেই সেই ফোন হ্যাং করবে, ল্যাগ করবে, 2 দিন বাদে সেই ফোন আপনাকে ফেলে দিতে হবে, চালানোর অযোগ্য হয়ে উঠবে। কারণ যত দিন যাবে ফোনের স্টোরেজ তত ভর্তি হতে থাকবে, ফোনের উপর তত চাপ পড়তে থাকবে। প্রসেসর খারাপ হলে সেই সব সামলাতে পারবে না। তৃতীয়ত, বাজেট সেগমেন্টের ফোন মানে আপনাকে বুঝতে হবে যে সেই ফোনে ফাস্ট চার্জিং থাকবে না। 18 ওয়াটের চার্জার পেলেই সেটা অনেক। 5000 mAh ব্যাটারি এই সেগমেন্টে যথেষ্ট, 7000 mAh আশা করা উচিত না। যদি কোনো কোম্পানি 7000 mAh ব্যাটারি দেয় এই সেগমেন্টে, বুঝবেন অন্য কোথাও গল্প আছে, কিছু একটা তো সরিয়ে নেওয়া হয়েছে। কম দামি স্মার্টফোনে সবসময় দেখে নেবেন যে প্রতিটা সেন্সার আছে কিনা এবং সেন্সারগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সেন্সার এমন একটা জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, চট করে নোটিস করি না। যখন ফোন ব্যবহার করতে থাকি তখন বুঝি ফোনের কোনো একটা কাজ ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, এটাও ঠিক যে কম দামি স্মার্টফোন মানে তাদের দুর্ধর্ষ কিছু ডিসপ্লে পাবেন না, অ্যামোলেড তো আশাই করবেন না। ডিসপ্লেটা এলসিডি প্যানেল হোক, কিন্তু সেটা যেন ভালো কোয়ালিটির হয়, এটুকুই দেখার। 144 হার্টজ রিফ্রেশ রেট হলে সেটা গিমিক, কিন্তু 90 হার্টজ বা 120 হার্টজ হলে সেটা যেন ঠিকঠাক চলে। কিন্তু যেই আমরা এরপর 10 থেকে 20,000 টাকার সেগমেন্টে চলে যাব, সেই আমরা স্মার্টফোনে কিন্তু বেশ কিছু ফিচার দাবি করব। যেমন অ্যামোলেড ডিসপ্লে চাই আজকের যুগে, 120 ওয়াট ফাস্ট চার্জিং না হলেও 30 থেকে 45 ওয়াটের ফাস্ট চার্জিং অবশ্যই দেওয়া উচিত। ফোনের প্রসেসর যদি আউটস্ট্যান্ডিং না হয়, গেমিং ফোন না হয়, তাহলে ফোনের ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকলে ভালো হয়, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সরিয়ে নেওয়া না, এটা তো মেনে নেওয়া যায়ই না। তবে এইসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন 10 থেকে 20,000 টাকার প্রাইস রেঞ্জের ফোন নিয়ে কথা বলবো। টপ 5 ফোন আন্ডার 20,000। আজকের ভিডিও টপ 5 ফোন আন্ডার 10,000। তবে এই 10,000 টাকা কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিতে 10,000 টাকা। বাংলাদেশে যারা দর্শক আছেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদের জানিয়ে রাখি এই প্রাইসটা বাংলাদেশে গেলে কিন্তু আন্ডার 20,000 ধরে নিতে পারেন। কেন এত বেশি দাম সেই সব ব্যাখ্যায় যাব না, কিন্তু বাংলাদেশে 20,000 টাকার নিচের ফোনগুলোতে এই নিয়মই প্রযোজ্য হবে। এবার তাহলে আমরা ভিডিওতে ঢুকে পড়ি। ছোট্ট করে 5টা ফোনের কথা বলবো, যে 5টা ফোন আমার মনে হয়েছে নেওয়া যেতে পারে। এর বাইরেও 2-4টে ফোন থাকবে যেগুলো ভালো ফোন। সেই ফোনগুলোর নাম যদি আপনার মনে পড়ে কমেন্টে লিখে দেবেন, অন্যরাও জেনে উপকৃত হবে। এই ফোনের লিস্টে প্রথম ফোনই রাখবো পোকো M7। পোকোর ফোন রেকমেন্ড করতে ইচ্ছা করে না, কারণ তারা এর আগে গ্রাহকদের প্রচুর ভুগিয়েছে, কিন্তু ফোনের স্পেসিফিকেশনস দেখলে প্রথম দিকে অন্তত ইউজ করলে ফোনটা কিনতে তো লোভ লাগেই। তাই পোকোর ফোন কিনলে একটু সাবধানে বুঝে সুঝে কিনবেন। পোকো M7 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর আছে, 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, সেটা আবার 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। রিয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি 5160 mAh এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। কোন সাধারণ ইউজে, হালকা পাতলা গেমিং, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ভিডিও ব্রাউজিং, এই সবের জন্য একদম ঠিকঠাক। তবে এই ফোনের ডিসপ্লে রেজলিউশন কিন্তু HD+, ফুল HD+ নয়। তাই যদি বাজেটে কুলায় বা কখনো ডিসকাউন্ট অফারে পোকো M7 Plus পেয়ে যান, সেটা নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় ফোন ইনফিনিক্স হট 60, 120 হার্টজের 6.7 ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 প্রসেসর, বেশ ভালো প্রসেসর। এই ফোনটা আবার 5G সাপোর্ট করে। ব্যাকে 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারিও আছে 5200 mAh। এছাড়া ইনফিনিক্স আবার একটা AI বাটন বলে নতুন একটা জিনিস দিয়েছে, গিমিক তবুও ভালো লাগে, মজা লাগে। তবে এই ফোনের ডিসপ্লেও কিন্তু HD+, লো লাইট ফটো যথারীতি ভালো হয় না। তবে আমরা যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম 10,000 টাকার ফোনে যেগুলো থাকা উচিত, এই ফোনে সেগুলো আছে। তাই দ্বিতীয় পছন্দ এই ফোনটা। তৃতীয় ফোন হিসেবে বলবো Redmi 13C এর কথা। 6.74 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, কিন্তু এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট আছে। ডিসপ্লে স্ক্রল করলে কিন্তু বেশ স্মুথ লাগছিল। মিডিয়াটেক Helio G85 প্রসেসর আছে, 4G ফোন অবভিয়াসলি, বুঝতেই পাচ্ছেন। এই ফোনে 5000 mAh ব্যাটারি, ব্যাকে 50 মেগাপিক্সেল ক্যামেরা, সবই রয়েছে। তবে ওই ডিসপ্লে HD+। এই ফোনটা কিন্তু অনেক দেশে Redmi A4 নামে লঞ্চ হয়েছিল। এই ফোনটাও বাজেট টাইট থাকলে আপনি দেখতে পারেন। মিডিয়া ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম টুকটাক কন্টেন্ট দেখা, এই কাজগুলো ভালোভাবে স্মুথলি ফ্লুইডলি হয়ে যাবে। এরপর বলবো মোটো G35 ফোনটার কথা। বেশ কিছুদিন আগে ফোনটা লঞ্চ
হয়েছিল, কিন্তু এখন দামের দিক দিয়ে এবং এই প্রাইসে ভালো ফোন হিসেবে এটাকে রাখা যায়। এই লিস্টের এটাই একমাত্র ফোন যেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে 6.72 ইঞ্চি, 120 হার্টজের আইপিএস এলসিডি প্যানেল, বেশ ভালো প্যানেল। তবে এখানে কিন্তু ইউনিএসএসওই T760 প্রসেসর আছে। অন্য ফোনগুলোর তুলনায় প্রসেসর একটু পিছিয়ে থাকে যেহেতু ইউনিএসএসওই প্রসেসর। তো আপনাকে এই দিকে ভালো পেতে হলে ওই দিকে তো একটু কম্প্রোমাইজ করতেই হবে। 5G ফোন, তার উপর এই ফোনটাতে আবার 50 মেগাপিক্সেল মেন সেন্সার, সাথে আবার একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে দিয়েছে। এই দামে আর কেউ দিচ্ছে না। ফ্রন্টে আবার 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, ডুয়াল স্টুডিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট, 5000 এমএইচ ব্যাটারি, 18 থেকে 20 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট, সবই পাবেন। একদম কম্প্যাক্ট কমপ্লিট প্যাকেজ মনে হবে। এছাড়া রয়েছে এখানে ক্লিন ইউআই। কিন্তু এই সব কিছুর বিনিময়ে মোটোরোলা যেটা দিচ্ছে না সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। মোটোরোলার ফোন খারাপ হয়ে যাওয়ার পর তার স্পেয়ার পার্টস নিয়ে, আফটার সেল সার্ভিস নিয়ে গ্রাহকদের কিন্তু খুব ভুগতে হচ্ছে। মোটোরোলার কিন্তু এবার এই দিকটায় নজর দেওয়া উচিত, নইলে তাদের অবস্থাও ভবিষ্যতে পোকোর মতো বা OnePlus-এর মতো হতে পারে। তবে হ্যাঁ, কাগজে কলমে এবং প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলে যতদিন না খারাপ হচ্ছে, এই ফোনটা কিন্তু ভালো ফোন, রেকমেন্ড করার মতো ফোন। লাস্ট ফোন বলবো লাভা ব্লেজ ড্রাগন 5G, 6.74 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা এইচডি প্লাস ডিসপ্লে আছে, স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর আছে এখানে, রিয়ারে 50 মেগাপিক্সেল, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ফোনটাতে 5000 এমএইচ ব্যাটারির সাথে কিন্তু একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যে আছে। কিন্তু এই ফোনের যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, এখানে যে 128 জিবি স্টোরেজটা আছে না, সেটা UFS 3.1। ফোন কতটা ফাস্ট হবে ভাবুন, কত দীর্ঘদিন হ্যাং ফ্রি, ল্যাগ ফ্রি ভাবে চলবে। এর দ্বিগুণ দামের ফোনেই অনেক কোম্পানি কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ দেয় না। লাভা এটা করে সবাইকে চমকে দিয়েছে। ব্লুটুথ ফ্রি অ্যান্ড্রয়েড 15 রয়েছে ফোনের মধ্যে। সব মিলিয়ে ফোনটা রেকমেন্ড করার মতো, কিন্তু বাংলাদেশে সম্ভবত এই ফোনটা পাওয়া যাবে না। তাই ইন্ডিয়ার যারা দর্শক আছে তাদের জন্য এই ফোনটা রেকমেন্ডেড। বাংলাদেশের দর্শকরা যদি এই ফোনটা কখনো পান, অবশ্যই একবার দেখতে পারেন। কিন্তু আপনি যে ফোনে কিনুন না কেন, আমি শুরুতে যে চেক লিস্ট বললাম সেইগুলো ধরে ধরে মিলিয়ে নেবেন। বাজেট সেগমেন্টের ফোনের জন্য এক্সপেকটেশনসটাও লিমিটেড রাখতে হবে, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ফোন বাঁচবেন। আর নিয়মিত এই ধরনের সাজেশন পাওয়ার জন্য, আপনার পকেটের কথা ভাবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।